কিছুক্ষণের মধ্যে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে খালেদা জিয়াকে বহনকারী বিমান। দ্রুত সুস্থ হয়ে তারেক রহমান সহ দেশে ফিরবেন আশাবাদ নেতাদের। তারেক রহমান বাংলাদেশে আসবে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, বাংলাদেশের ক্ষমতায় এসে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে। শেখ হাসিনার অবস্থানের সময়সীমা বাড়ালো ভারত। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। প্রত্যর্পণ বা রাজনৈতিক আশ্রয়ের সিদ্ধান্ত একান্তই দিল্লির। রাজধানী সহ সারা দেশে আবারও কমেছে তাপমাত্রা। ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। শীত উপেক্ষা করেই কাজে নগরবাসী। সকাল থেকে শীত ভালোই লাগতেছে আমাদের। কালকে আজকে শীত বেশি আবার কষ্ট বেশি হচ্ছে। প্যাসেঞ্জাররা গাড়ি তুলতেছে না শীতের যন্ত্রণায়। শহীদ মিনারে জমায়েতের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগে অবরোধ। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও পুনর্বহাল দাবি। নিরীহ বিডিআরদের ঘাড়ের উপর দৌড় চাপে আমাদেরকে ফাঁসি আমাদের চাকরিচ্যুত করছে। চাকরিতে পুনর্বহাল হইতে পারে সেই দাবি আমাদের। বিগত সরকারের চুরির জন্য শিল্প খাতে বাড়াতে হচ্ছে ট্যাক্স, জানালেন বাণিজ্য উপদেষ্টা। অবৈধ মজুদের কারণেই চালের বাজার অস্থির। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর স্থাপনা নির্মাণ নিয়ে বিজিবির প্রতিবাদ। অতিরিক্ত সদস্য মোতায়েন। দায়িত্ব গ্রহণের আগেই আগ্রাসী মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। কানাডাকে অঙ্গরাজ্য করার হুমকি। পানামা খাল গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি। বাংলাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কুলি আছি সাথে। শুরুতেই শিরোনাম দেখছিলেন। আর কিছুক্ষণ পরেই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ বিমানের। সেখানে তাকে স্বাগত জানাবেন ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এরপর সরাসরি খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডন ক্লিনিকে। রাত 12:15টায় কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া। তার সঙ্গে ছোট ছেলে কোকুর স্ত্রী শর্মিলা রহমান এবং ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড জাহিদ হোসেন সহ মোট 16 জন সহযাত্রী রয়েছে। এদের মধ্যে 7 জনের চিকিৎসক। এদিকে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতির সময় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। মঙ্গলবার রাত 8:15টায় বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন সাবেক এই প্রধানমন্ত্রী। দেশজুড়ে সড়ক জুড়ে নেতাকর্মীদের ভিড়ে প্রায় 3 ঘণ্টা সময় লাগে বিমানবন্দরে পৌঁছাতে। এ পর্যায়ে লন্ডন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হেফাজুল করিম রকিব। রকিব, একটু জানাবেন ঠিক কখন অবতরণ করবে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ বিমানটি, আর কি কি তথ্য আছে এই প্রসঙ্গে আপনার কাছে আমাদের জানাবেন। আপনি জানেন, যদিও বেগম জিয়া হিথ্রো বিমানবন্দরে 7:05 লন্ডন সময় আজকে সকাল 7:05 নামার কথা ছিল, কিন্তু বাংলাদেশ থেকে বিমানটা উড্ডয়নে দেরি হওয়ায় সেই টাইমটা পরিবর্তন হয় এবং সেই টাইমটা পরিবর্তন হয় এখন 9:30 লন্ডন সময় 9:30 নামার কথা রয়েছে হিথ্রো বিমানবন্দরে। সেখানে ইতিমধ্যে হাজির হয়েছেন আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান এবং বিএনপির নেতাকর্মীরা অনেকে জড়ো হয়েছে। যদিও বিএনপি নেতাকর্মীদেরকে আগে থেকে বলা হয়েছিল বিমানবন্দরে না যাওয়ার জন্য, কিন্তু তারপরেও কিন্তু অনেক নেতাকর্মী ইতিমধ্যে বিমানবন্দরে এসেছেন। এই খালেদা জিয়াকে দেখা যায় কিনা। বিমানবন্দর থেকে বেসিক্যালি খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিকেই। সেখানেই তাকে ভর্তি করানো হবে, সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গতকাল থেকে যায় কিনা বা খালেদা লন্ডনে থাকবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু নানা রকমের যে উৎসাহ উদ্দীপনা ছিল নেতাকর্মীদের এবং বিএনপি নেতাকর্মীরা বাদেও যে প্রবাসী সাধারণ যে প্রবাসীরা, তারাও কিন্তু উৎসাহ উদ্দীপনা ছিল যে খালেদা জিয়া লন্ডনে আসছে প্রায় 7 বছর পর। 2017 সালে জুলাই মাসে খালেদা জিয়া লন্ডনে এসেছিলেন, তখন কিন্তু বিএনপির সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে উনি অংশগ্রহণ বক্তব্য দিয়েছিলেন।
কিন্তু এখন পর্যন্ত এবার কি বিএনপি নেতাকর্মীদের সাথে আদৌ দেখা হবে কিনা বা কোনো কিছু হবে কিনা সেটা তথ্য এখন কিন্তু আমাদের কাছে নেই। তবে আমরা যতটুকু জানতে পেরেছি 9:30 যদি হিথ্রো বিমানবন্দর নামে, এরপর সেখান থেকে কিভাবে বিএপি গেট দিয়ে নিয়ে যাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। নেতাকর্মীদের সাথে দেখা না হওয়ার সম্ভাবনা 99% বলেছেন। আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য মতো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য রকিব। তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া, কেউ ঠেকাতে পারবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, জনপ্রিয়তার কারণে খালেদা জিয়াকে নিঃশেষ করে দিতে চেয়েছিল শেখ হাসিনা। গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন, দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান আর বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রামের কারণেই খালেদা জিয়াকে এত ভালোবাসেন দেশের মানুষ। বিএনপি নেতা আরও বলেন, জনগণ এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, জানতে চান নির্বাচনের তারিখ, দিনের ভোট দিনেই হতে হবে মন্তব্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন, মানুষ আর মঈন ফখরুদ্দিনের সরকার দেখতে চায় না। বাংলাদেশের মানুষ যেন সামাজিকভাবে বিশ্বের দরবারে জিয়াউর রহমানের আদেশ থেকে ভিত্তি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা করার জন্যই ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা এসে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে। বাংলাদেশে আর কোনো সিন্ডিকেট হবে না, দুর্নীতি হবে না। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অবস্থানের মেয়াদ বৃদ্ধি করেছে দেশটির সরকার। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানোর 2 সপ্তাহ পর মিলল এই খবর। তবে ঠিক কবে এবং কতদিন অবস্থানের মেয়াদ বাড়ানো হয়েছে তা উল্লেখ করেনি গণমাধ্যমটি। হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস মেয়াদ বৃদ্ধির এই প্রক্রিয়া যুক্ত ছিল। তবে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার প্রসঙ্গ এড়িয়ে গেছে গণমাধ্যমটি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এটি একান্তই ভারত সরকারের সিদ্ধান্ত। রাজধানী সহ সারা দেশে আবারও নেমেছে তাপমাত্রার পারদ। সকাল থেকেই সূর্যের দেখা নেই, কুয়াশার কারণে ঠান্ডার তীব্রতাও আরও বেড়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ থেকে আগামী 1 সপ্তাহ দেশে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ, যার প্রভাবে ঢাকা সহ অন্যান্য জেলায় দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমেছে, সাথে বইছে কনকনে ঠান্ডা হাওয়া। কর্মব্যস্ত দিন হওয়ায় শীত উপেক্ষা করেই ভোর থেকে কাজে বেরিয়েছেন খেটে খাওয়া মানুষ। বিপাকে পড়েছে স্কুল এবং অফিসগামীরা। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে বেড়েছে ঠান্ডাজনিত রোগবালাই। আক্রান্তদের বেশিরভাগই শিশু এবং প্রবীণ, তাই তাদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যাত্রী মোটামুটি আছে সকাল অফিস টাইমটার সময়, আর সকালবেলা শীতের জন্য বাইরে তো কষ্ট হয় আমাদের। প্যাসেঞ্জাররা গাড়ি তুলতেছে না, শীতের যন্ত্রণায় প্যাসেঞ্জার হাঁটা চলে যাচ্ছে। মেঘলা আকাশ আর কনকনে হাওয়ায় সারা দেশে বেড়েছে শীতের দাপট। আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হয়েছে। আগামী 1 সপ্তাহ সারা দেশে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ, যার প্রভাবে ঢাকা সহ অন্যান্য জেলায় দিন এবং রাতের তাপমাত্রা কমে আসবে। এরই মধ্যে তাপমাত্রা কমার লক্ষণ দেখা যাচ্ছে, সাথে বইছে কনকনে ঠান্ডা হাওয়া। শীত উপেক্ষা করেই ভোর থেকে কাজে বের হয়েছেন শ্রমজীবী মানুষরা, কিন্তু তীব্র শীত প্রভাব ফেলছে তাদের জীবিকায়। সকাল থেকে সূর্যের দেখা নেই, উত্তাপ না থাকায় বেশি অনুভূত হচ্ছে শীত। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, বলছিলাম আমরা কিছুক্ষণ আগেই, 12.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই যশোরে এর খোঁজ খবর জানাচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। আরও একবার তার সঙ্গে যুক্ত হই আমরা। জাহিদ, একটু জানাবেন, দুপুর গড়িয়ে গেল, সূর্যের দেখা মিলল কিনা জানাবেন আমাদের। আর শীত এখন কতটা অনুভূত হচ্ছে, তাপমাত্রা কেমন, কতদিন থাকতে পারে, আবহাওয়া অফিস কোনো তথ্য দিয়েছে কিনা? গেল কয়েকদিন ধরে যশোরের শীতের পারদ নামতে শুরু করেছে। আজ 12.8 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে, যে সকাল থেকে কনকনে শীতে এবং কুয়াশাতে না থাকার কারণে যে শীতের পোশাক পরে শহরে যারা বাইরে বের হচ্ছেন তাদেরকে শীতের পোশাক পরে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া যে খেটে খাওয়া মানুষ, তারা যে শীতের ভিতরে কাজ করছে, যাদের গতানুগতিক যেটা আছে। আর আমরা আবহাওয়ার কথা বলেছি, তারা বলছে যে
এই ধরনের আবহাওয়া আরো মানে শীতের যে সর্বনিম্ন তাপমাত্রা আরো কয়েক নিচের দিকে নামবে যশোরের আবহাওয়া কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ মাঝারি আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমরা খোঁজ নিয়েছি এই ধরনের যে শীতে জনমানুষের কষ্ট সৃষ্টি হচ্ছে এবং যে হাসপাতালে বহির্বিভাগ এবং শীতজনিত রোগীদের সংখ্যা বাড়তে শুরু করেছে। আমরা দেখেছি যে জেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতে ইসলামী তারা বিভিন্ন ধরনের শীতের কম্বল বিতরণ করছে শীতার্থীদের মাঝে, এইসবই আর কি। আমরা আবহাওয়াদের সাথে কথা বলেছি বলি, তারা জানিয়েছে যে এই ধরনের আবহাওয়া আরো কয়েকদিন বিরাজ করবে যশোরে। এই ছিল কলি। ধন্যবাদ আপনাকে জাহিদ। 3 দফা দাবিতে স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে চলো মার্চ টু যমুনা শাহবাগে আটকে দিয়েছে পুলিশ। শাহবাগ থেকে বিডিআর কল্যাণ পরিষদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 সদস্যকে পুলিশ ভ্যানে করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেবেন তারা, আর সেখান থেকে তারা ফেরার পর পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে জানা গেছে। এর আগে বিডিআর হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার, চাকরিচ্যুত নির্দোষ বিডিআর সদস্যদের পুনর্বহাল সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজামায়াত করে সাবেক বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা। তাদের সাথে যোগ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এই সময় সুষ্ঠু বিচারের জোরালো দাবি তোলেন তারা। এর পরপরই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করবেন। যারা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল এবং বিডিআরের অন্যান্য যারা জেলখানায় যারা বন্দী এখন আছে তাদেরকে মুক্তি, আমাদের পূর্ণবহল, আর যারা নির্দোষ জেল আছে তাদের মুক্তি চাই। স্বৈরাচার সরকারের পতনের পরে বর্তমান অন্তর্বর্তী সরকার একটা সুনির্দিষ্ট উপায় আমাদের জন্য করবে, কিন্তু আমরা এখনো সেই সুনির্দিষ্ট উপায় দেখতে পাই নাই। যারা আমাদের সাথী ভাইরা এখনো জেলখানা আছে, আমরা তাদেরকে সম্পূর্ণভাবে তাদের মুক্তি চাই। এ বিষয়ে আরো তথ্য জানতে আমরা যাচ্ছি সহকর্মী সুমাইয়া ঐশীর কাছে। তিনি আছেন এই মুহূর্তে শাহবাগের দিকে। ঐশী, একটু জানাবেন, মার্চ টু যমুনা শাহবাগে আটকে দেওয়া হয়েছে, এখন কি শাহবাগে তাহলে কোনো কর্মসূচি চলছে কিনা জানাবেন, আর তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কি কি জানা গেল? কলি, এখন শাহবাগ থানার ঠিক সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে গণজমায়েতের যে মিছিলটি যাচ্ছিল যমুনার দিকে। এই মুহূর্তে শাহবাগ থানার সামনেই সকলে বসে পড়ে বা অবস্থান নিয়েছেন এবং যারা এখানে সকাল থেকে ছিলেন তারা এখানেই রয়েছেন। তবে 9 জন সদস্যকে এখান থেকে পুলিশ ভ্যানে করে যমুনার দিকে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে 2 জন আছেন ছাত্র, অর্থাৎ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি, এবং বাকিরা রয়েছেন বিডিআর সাবেক সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা। আমাদের সঙ্গে একজন বিডিআর সাবেক সদস্য রয়েছেন, যার কাছ থেকে আমরা বিস্তারিত একটু শোনার চেষ্টা করব। কয়জন গিয়েছে আজকে যমুনাতে এবং তারা কি দাবি জানিয়েছে, আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে? আমাদের আজকে ওখানে গিয়েছে আমাদের প্রতিনিধি টিমের ভিতরে 4 জন বিডিআর সদস্য, 2 জন জেলবন্দি পরিবারের থেকে এবং 2 জন ছাত্র সমন্বয়কের। আর আমাদের দাবি 3টা, সেটা হলো পিলখানার বাহির ব্যাটালিয়নে যাদেরকে প্রহসনমূলক স্বেচ্ছাচারিতা যে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে নির্বাহী আদেশে চাকরিতে পুনর্বহাল বোঝাপেক্ষিন দিতে। দ্বিতীয়ত হলো আমাদের জেলবন্দি পরিবারের মুক্তি। আর তৃতীয়ত হলো যে স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে তার 2 অনুধারা বাতিল সহ স্বাধীন তদন্ত কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া। পরবর্তী কর্মসূচি আজকে আপনাদের কি হবে তারা ফেরার পর? তারা ফেরার পরে যদি আমাদের দাবি মনোমত হয় তাহলে তো আমরা মেনে নেব, আর যদি দাবি মনোমত না হয় তাহলে তখনই আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। যেমনটি শুনছিলেন কলি, যমুনা থেকে ফেরার পর আসলে পরবর্তী কর্মসূচি তারা দেবেন, সন্তুষ্টি হলেন কি হলেন না তার ভিত্তিতে, তারপরে আসলে আমরা জানতে পারবো পরবর্তী কর্মসূচি। ধন্যবাদ আপনাকে ঐশী। বিগত সরকারের সাগর চুরির খেসারত দিতে হচ্ছে মানুষকে। ক্ষতি পুষিয়ে উঠতে বিদ্যুৎ, গ্যাসের দাম বৃদ্ধি সহ বিভিন্ন খাতে ট্যাক্স বাড়ানো হচ্ছে, এমনটা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীতে 4 দিনের আন্তর্জাতিক গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপোর উদ্বোধন শেষে এসব মন্তব্য করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক হিয়ং সেক। প্রদর্শনীতে 25টি দেশের 500টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অনুষ্ঠানে পোশাক খাতের নেতারা বলেন, দেশের উন্নয়নে গার্মেন্টস সেক্টরকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যারা পাচার করেছে
যারা এই অন্যায়গুলো করেছে, এই সাগর পরিমাণ যে অন্যায় করেছে, আজকে আমাদের সকলকে এর ভার বইতে হচ্ছে। কারণ আমরা যদি ভার না বই তাহলে আমাদের অর্থনীতি আরো বেশি খাদের মধ্যে পড়বে। আমাদের একটা সাময়িক কষ্ট নিতে হবে, বা সেই কষ্টটা কতটুকু সহনশীল করা যায় সেটার জন্য নিশ্চয়ই পরামর্শ করার প্রয়োজন রয়েছে, এবং আমরা নিশ্চয়ই পরামর্শ করব। চালের বাজারে ঘাটতি নেই, যে মূল্যবৃদ্ধি হয়েছে তা অযৌক্তিক। দাম বাড়ার পেছনের কারণ সাময়িক মজুতদারি। দাম নিয়ন্ত্রণে ব্যাপকভাবে আমদানির উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেছে বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, ভোক্তা পর্যায়ে নাজিরশাইল এবং মিনিকেটের দাম বেশ খানিকটা বেড়েছে, এর কারণ খোঁজার চেষ্টা চলছে। এখন আমনের ভরা মৌসুম, বাজারে এসেছে নতুন চাল, কিন্তু দাম কমেনি, বরং বেড়েছে। বেশি বেড়েছে মোটা চালের দাম। ক্রেতাদের অসন্তুষ্টিতে দুশ্চিন্তায় পড়েছে সরকার। এই পরিস্থিতিতে তদারকি বাড়ানোর কথা জানালেন বাণিজ্য উপদেষ্টা। বললেন, অবৈধ মজুতদারদের কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। আশ্বস্ত করেছেন, শীঘ্রই সহনীয় পর্যায়ে নেমে আসবে দাম। বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। সো এই আমদানির ব্যাপকতার ফলে স্থানীয় বাজারে আমাদের ধারণা মূল্য হ্রাস ঘটবে, কিন্তু যারা মজুত করছেন তারা ভোক্তাদের কষ্টে হয়তোবা সাময়িক মুনাফা করছেন। আলুর বাজারও সহনীয় রাখতে চায় সরকার। আমদানি করে হলেও স্থিতিশীল রাখার ঘোষণা দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এবছরের শিক্ষা থেকে আমরা যেটা চিন্তা করেছি, ইনক্লুডিং টিসিবি, আমরা বেশ কিছু আলু মজুত করব সরকারি পর্যায়ে। সেটা যদি আমাদের স্থানীয় ফলন যথেষ্ট না হয়, প্রয়োজন হলে আমরা আমদানি করে মজুত করব, যার ফলে স্থানীয় ফলনে এর কোনো প্রভাব না পড়ে। টিসিবির ক্রয় বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা আনার কাজ চলছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, আগে টিসিবির কার্ড নিয়ে নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন হয়েছিল। যে ধরনের নৈরাজ্য এবং দুর্বৃত্তায়ন হয়েছিল এই ক্ষেত্রে, এটার প্রথম ব্যবস্থাটা হচ্ছে যে এটাকে এই সমস্যাটাকে স্বীকার করে নেওয়া। টিসিবির যে কাগজে যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাকে আজকে থেকেই বাতিল ঘোষণা করা হলো। সো এটা এখন থেকে বাতিল। নতুন স্মার্ট কার্ডেই একমাত্র এখন থেকে টিসিবির বিপণন কার্যক্রম পরিচালিত হবে। এবার স্মার্ট কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি কিনতে পারছেন। সোভান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। লালবাগ ভাসানটেক যাত্রাবাড়ি সহ একাধিক থানায় হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার সহ 7 জনকে। বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে নতুন মামলাগুলোতে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্র এবং আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত তাদের গ্রেফতার দেখায়। এ সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা আন্দোলন দমনে ভূমিকা রেখেছেন, পাশাপাশি ক্ষমতায় থাকাকালীন সময়ে নানা দুর্নীতির সঙ্গে তারা জড়িত ছিলেন। মামলার সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টা তদন্তকারী কর্মকর্তার নিকট স্পষ্ট হওয়ার কারণে এবং মামলার গুণাগুণ বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত তাদেরকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখান। যারভুক্ত 10 নম্বর আসামি, যার বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগ নাই। অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়েছে। বিগত মামলাগুলোর মতো ইতিপূর্বে 10টা মামলায় গ্রেফতার দেখিয়েছে এবং রিমান্ডের যে পিরিয়ড ছিল, রিমান্ডেরও কোনো অগ্রগতি নাই। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। ওই দিন রাষ্ট্রপক্ষ এবং দুদককে তাদের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি করেন। বিএনপি চেয়ারপারসনের পক্ষে একাধিক আইনজীবী শুনানিতে যুক্তিতর্ক তুলে ধরেন। তারা জানান, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের মতো কোনো ঘটনা খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই। আইনজীবীরা দাবি করেন, রাজনীতি থেকে দূরে রাখতেই এই মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একই সঙ্গে তারেক রহমান সহ সব আসামিদের 10 বছরের সাজা দেওয়া হয়। পরে হাইকোর্ট খালেদা জিয়াকে 10 বছরের কারাদণ্ড দেন, আর এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। গেল 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর রাষ্ট্রপতি খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন।
এটা খুবই দুঃখজনক এবং এটা শুধু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য যে সে কথা নয়, এটা জনাব তারেক রহমানের ক্ষেত্রেও প্রযোজ্য এবং তাকেও এই মামলায় সাজা দিয়েছেন। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কাজেই আমরা আশা করি আদালত থেকে ন্যায় বিচার আমরা পাবো। আগামীকালকে শুনানি হবে এবং আগামীকালকে আবার শুনানি শেষ হবে। ছিনতাইকারীরা 15 থেকে 20 বছর বয়সী হওয়ায় তাদের হাতে নাতে ধরতে পারছে না পুলিশ। তবে ছিনতাই রোধে কাজ চলছে জানিয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা জানান। বলেন, ইদানিং বিভিন্ন গোষ্ঠীর দাবি আদায়ে রাজপথ দখলের কর্মসূচির কারণে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে গেছে। বিশেষ করে মিরপুর এয়ারপোর্ট রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দিয়েছে। দাবি দেওয়ার ব্যাপারে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেওয়ার অনুরোধ জানায় কমিশনার। তিনি বলেন, 5 আগস্টের পরে পুলিশ কিছুটা নিষ্ক্রিয় ছিল, তবে সেখান থেকে উতরে আসার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, গত 15 বছরে আচরণ থেকে বের হতে চায় পুলিশ। একই সাথে 40,000 পুলিশকে পরিবর্তন করা সম্ভব নয়, তাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। 15 থেকে 20-22 বছরের ছেলেরা নানা ধরনের মাদকে আসক্ত হয়ে এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। বাসে, প্রাইভেট কারে যখন জানলা খুলে একজন যাত্রী যাতায়াত করেন বা মোবাইলে কথা বলেন, এই ছেলেগুলা রাস্তার পাশ থেকে এসে মোবাইলটা নিয়ে দৌড় দেয়। এদেরকে হাতে নাতে ধরা অত্যন্ত কঠিন কাজ। নরসিংদীর ইটাখোলায় প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন লিফলেট বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ বিষয়ে আরও তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আয়ুব খান সরকার। আয়ুব, বিতরণ কর্মসূচি এখন কোন পর্যায়ে আছে জানাবেন, আজকে আর কি কি কার্যক্রম রয়েছে সেই তথ্য থাকলেও জানাবেন। কলি, আমি রয়েছি নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে। তো বেলা 1:50 কিন্তু এখানে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এবং তার সাথে যারা রয়েছেন তারা এখানে পৌঁছেছেন এবং পৌঁছানোর পর তারা এখানকার যে জনসাধারণ রয়েছেন তাদেরকে লিফলেট বিতরণ করছেন। আর আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে আসলে যে সমন্বয়করা এখানে রয়েছেন, নরসিংদী জেলা সহ ঢাকা থেকে আসা সমন্বয়করা এখানে রয়েছেন। আর পাশাপাশি তারা তাদের আজকের যে কর্মসূচি সেটি এখান থেকেই তারা শুরু করছেন এবং পর্যায়ক্রমে নরসিংদীর জেলখানা মোড় এবং মাধবদীর এসপি ইনস্টিটিউটে গিয়ে তাদের এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। আর পাশাপাশি আজকে যে ঘোষণাপত্রটি তারা এখানে জনসমকক্ষে প্রকাশ করছেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো, যে 7টি দাবি তারা উপস্থাপন করছেন জনগণের সামনে, তাদের কথা হচ্ছে তারা জনগণের উপরই আসলে তাদের এই 7টি দাবি ছেড়ে দিচ্ছেন এবং তাদের এই গণতন্ত্রের, বাংলাদেশের গণতন্ত্রের জন্য এবং সংস্কারের কথাও তারা বলছেন সংবিধানের, এবং তারা জনগণের উপরই টোটালি ছেড়ে দিচ্ছেন যে জনগণ আসলে সিদ্ধান্ত নিবে। তাদের এই 7টি ঘোষণাপত্রে যে 7টি তারা উল্লেখ করেছেন সেই 7টি নিয়মকানুন কিন্তু তারা জনগণ এটার সিদ্ধান্ত নেবেন। আর পাশাপাশি হচ্ছে যে এই জনগণের মতামতের পরই কিন্তু এখানে তারা তাদের এই 7টি যে দিয়েছেন সেটির বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ আপনাকে আয়ুব। নোম্যান্স ল্যান্ডে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে। সীমান্তে দুই দেশেরই অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। কয়েকদিন ধরেই মুখোমুখি অবস্থান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে। ঘটনার সূত্রপাত মাস 6 আগে। আন্তর্জাতিক আইন অনুযায়ী নোম্যান্স ল্যান্ডে কোনো দেশ স্থাপনা নির্মাণ করতে পারে না, কিন্তু ভারত তাদের নোম্যান্স ল্যান্ড ঘেঁষে সীমান্ত সড়ক নির্মাণ করে। গত 6 জানুয়ারি থেকে শূন্যরেখায় কাঁটাতার ও বাংকার স্থাপন শুরু করেছে মালদহ জেলার শব্দলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। নোম্যান্স ল্যান্ড অর্থাৎ যে পিলারটা আছে, এই পিলার থেকে আমাদের ওরা যে তারটা দিচ্ছে সেখানে মাত্র কোথাও 30 গজ, কোথাও 40 গজ, কোথাও 50 গজ,
আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না। আন্তর্জাতিক আইন বলছে কি 150 গজ 200 গজের বাইরে কিছু করতে হবে। বিজেপি আপনার করতে দিবে না রাস্তাটা। আমরা চাচ্ছি যে যেন ভারত ঘেঁষে যেন বাংলাদেশের ঘেঁষে যেন রাস্তাটা না করতে পারে। ওদিকে জড়ো হয়েছে ভারতীয় নাগরিকরা। বিএসএফ এর সাথে অবস্থান নিয়ে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে তারা। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও যেন ভারত দখল করতে না পারে, এর জন্য আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে আছি। ধরেন যখন তার বাড়াটা হয়ে যাবে 50 গজ ভিতরে, তখন তো তারা তো মেরে টেনলে চলে যাচ্ছে, অনেক কিছু হয়েছে। তা আমরা এই জন্য জনগণ সব ক্ষতিগ্রস্ত, এই কারণে সবাই আমরা এটার বাধা দিয়েছি। পাবলিকের জমির ক্ষেত্রে আসতে সমস্যা হবে, তার জন্য পাবলিকে বাধা দিয়েছে। কয়েক দফায় পতাকা বৈঠক করেছে বিজিবি। দুই দেশই সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করেছে। আমাদের বিজিবির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানানোর পরে তারা কাজ বন্ধ রাখে, কিন্তু তারা মাটির দিয়ে ওরা একটা বাংকার করার চেষ্টা করে। সেই প্রেক্ষিতে তারা জনবল বৃদ্ধি করেছিল এবং তার প্রেক্ষিতে আমরাও বিজিবি সীমান্তে আমরা জনবল বৃদ্ধি করেছি। সীমান্তে আমরা পর্যবেক্ষণ করছি, আমাদের ডিউটি 24 আওয়ার্স চলছে। সেই ক্ষেত্রে আমরা ফার্দার ভবিষ্যতে ওরা কী করে আমরা পর্যবেক্ষণ করছি। সীমান্তে কৃষকদের চাষাবাদ বন্ধ রাখা হয়েছে। আমিন বাবু, যমুনা নিউজ। আগস্ট থেকে ডিসেম্বরে সরকারের 5 মাসে কিছুটা স্বস্তির দিকে অর্থনীতি। এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে রফতানি এবং রেমিটেন্স। ঠেকানো গেছে রিজার্ভের পতন। নানামুখী সংস্কার উদ্যোগের পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ব্যাংক খাত। মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনো ফেরেনি স্বস্তি, বাড়ছে না বিনিয়োগ। ডলারের উচ্চ মূল্য আবারও তৈরি করছে অস্বস্তি। পাচার হওয়া অর্থ ফেরানোর উদ্যোগ আছে, কিন্তু দৃশ্যমান অগ্রগতি নেই। রিমন রহমানের রিপোর্টে বিস্তারিত। গ্যাস এবং বিদ্যুতের তীব্র সংকট, আছে নানামুখী সীমাবদ্ধতা। তারপরও চাঙ্গা রপ্তানি বাণিজ্য, উৎপাদন ধরে রেখেছে দেশের হাজার হাজার উদ্যোক্তা। অন্তর্বর্তীকালীন সরকারের 5 মাসে অর্থনীতিতে স্বস্তি দিয়েছে রপ্তানি আয়। এ সময় রপ্তানি হয়েছে $24 বিলিয়ন পণ্য। অর্থনীতির ভিতকে কিছুটা শক্ত করেছে রেমিটেন্স আয়। জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাসে প্রবাসী আয় এসেছে $14 বিলিয়ন। এর ফলে আমদানি ব্যয় মেটাতে স্বস্তি তৈরি হয়েছে, পাশাপাশি ঠেকানো গেছে রিজার্ভের পতন। অর্থনীতির স্বাভাবিক সচলতা ফিরিয়ে আনার জন্য এখানে কিন্তু অর্থায়ন অত্যন্ত প্রয়োজন বিনিয়োগের জন্য, এবং বিভিন্ন ধরনের যে আমাদের অর্থনীতি সচল করার জন্য যে বাধাগুলো আছে, এই বাধাগুলো দূর করার জন্য, সংস্কার সাধন করার জন্য প্রতিটি ক্ষেত্রেই তো অর্থের প্রয়োজন আছে। ভেঙে পড়া ব্যাংক খাত টেনে তুলতে নেওয়া হয়েছে নানান সংস্কার পদক্ষেপ। ভেঙে দেওয়া হয়েছে 11টি ব্যাংকের পর্ষদ, সরিয়ে দেওয়া হয়েছে বিতর্কিত ব্যাংকের এমডি ও চেয়ারম্যানদের। তবে খেলাপি ঋণ কমিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ। লাফিয়ে বাড়তে থাকা মূল্যস্ফীতির সূচক এখন কিছুটা নিম্নমুখী। জুলাই থেকে নভেম্বর এই 5 মাসে বাড়ে মূল্যস্ফীতি, তবে ডিসেম্বর মাসে কিছুটা কমেছে পারদ। যদিও খাদ্য মূল্যস্ফীতি এখনো 12 ভাগের বেশি, যা অস্বস্তির কারণ। মূল্যস্ফীতি রোধে যেগুলো সহায়ক হবে, এই জিনিসগুলোকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। শ্রমবাজারে যারা আসছেন তাদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করা যায়, তাহলে কিন্তু এটা যেমন একটা সামাজিক অসন্তোষের সৃষ্টি হবে, একই সঙ্গে সঙ্গে আমাদের উন্নয়ন প্রক্রিয়া এবং প্রবৃদ্ধিও কিন্তু ব্যাহত হবে। রাজস্ব আহরণ বা অভ্যন্তরীণ আয়ের স্বস্তি নেই, বরং দিন দিন বাড়ছে ঘাটতি। অর্থবছরের 5 মাসে ঘাটতি দাঁড়িয়েছে 42,000 কোটি টাকা। গেল 6 মাসে উন্নয়ন ব্যয়ে লাগাম টেনেছে সরকার। একই সঙ্গে বেসরকারি খাতের উৎপাদন কমে যাওয়ায় ত্বরান্বিতে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যেটা গ্যাস ভিত্তিক, ক্যাপটিভ পাওয়ার এবং প্রসেস সবাই সাফার করছে, আগের মতোই করছে। আমরা তো বিদ্যুতের একই অবস্থা। তো ডলার এখন আবার দেখা যাচ্ছে একটু ভলাটাইল হচ্ছে। তো সেই জন্যে সামগ্রিক অবস্থার যদি উন্নয়ন না হয়, তাহলে যে জিনিসটা হবে ছিল আপনার শিল্পায়ন ব্যাহত হবে। নতুন করে ডলারের উচ্চমূল্য আর্থিক খাতে নানামুখী চাপ তৈরি করতে পারে। পাচার করা অর্থ ফিরিয়ে আনাও সরকারের সামনে এখনো বড় চ্যালেঞ্জ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। জামালপুর সরিষাবাড়িতে ট্রেনের সাথে ধাক্কায় ট্রাক চালক সহ 3 জন গুরুতর আহত হয়েছে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা জানায়, তারাকান্দি থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ভোরে সরিষাবাড়ি তালুকদার বাড়ির রেল ক্রসিং এ 7 বোঝাই ট্রাক লেভেল ক্রসিং এ উঠে পড়ে। এ সময় ট্রেনটি সজোরে ধাক্কা দেয়, ট্রাক উল্টে যায় আর দুমড়ে মুচড়ে 2 ভাগ হয়ে যায় ট্রাকটি। দুর্ঘটনার সময় ট্রাকে প্রায় 200 মিটার নিয়ে যায় ট্রেনটি। এক পর্যায়ে পাশের খাদে পড়ে যায় সেই ট্রাক। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি ফিরছেন তামিম ইকবাল? সেই প্রশ্নের উত্তর মিলতে পারে আজ। সিলেটের ড্যাশিং এই ওপেনারের সঙ্গে আলোচনায় বসেছেন নির্বাচক এবং বিসিবি কর্তারা। আগামী 12 জানুয়ারি চ্যাম্পিয়ন ট্রফির প্রথম দল জমা দিতে হবে বিসিবিকে, আর সেই জন্যই তামিম ইকবালের বিষয়ে সিদ্ধান্ত নিতে সিলেটে তার সঙ্গে আলোচনায় বসেছেন নির্বাচকরা। 2023 সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিম ইকবালকে দলে ফেরাতে চলছে তোড়জোড়। বর্তমানে বিপিএল খেলাতে সিলেটে অবস্থান করছেন ফরচুন বরিশালের এই অধিনায়ক। সেখানে তার সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। এদিকে সাকিব আল হাসানকেও দলে চান গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি, আর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিবির কাছে করণীয় জানতে চেয়েছেন তারা। আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের মনোনীতদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ডিসেম্বরে সেরাদের লড়াই ভারতের জসপ্রীত বুমরার সাথে রয়েছে অজি পেসার প্যাট কামিন্স এবং দক্ষিণ আফ্রিকান পেসার ড্যান প্যাটারসন। ডিসেম্বরে 3 টেস্টে 14.22 গড়ে বুমরাহ নিয়েছিলেন 22 উইকেট। অ্যাডিলেইড টেস্টে প্রথম ইনিংসে 61 রানে নেন 4 উইকেট। ব্রিসবেনে প্রথম ইনিংসে 76 রানে 6টির পর দ্বিতীয় ইনিংসে 18 রানে নেন 3টি। এরপর মেলবোর্নে প্রথম ইনিংসে 4 উইকেটের পাশাপাশি দ্বিতীয় ইনিংস নিয়েছে আরও 5 উইকেট। গত মাসে 3 টেস্টে 17.64 গড়ে কামিন্স নেন 17টি উইকেট। অ্যাডিলেইড এবং ব্রিসবেন টেস্টে এই অজি পেসার নিয়েছেন 7টি এবং 4টি করে উইকেট। ব্যাট হাতে মেলবোর্ন টেস্টে 49 এবং 41 রানের ইনিংস খেলেছেন কামিন্স। একই ম্যাচে বল হাতে নিয়েছেন 6টি উইকেট। ডিসেম্বরে 2 টেস্টে প্যাটারসনের ঝুলিতে আছে 13টি উইকেট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই ব্যাপক আগ্রাসী মন্তব্য করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড এবং পানামা খাল দখলে অর্থনৈতিক চাপ, এমনকি প্রয়োজনে সামরিক পদক্ষেপও নিতে পারেন দিয়েছেন এমন হুঁশিয়ারি। প্রতিবেশী এবং মিত্রদেশ কানাডার সাথে সীমান্ত রেখা মুছে ফেলার আকাঙ্ক্ষার কথা জানাতেও পিছপা হননি রিপাবলিকান এই নেতা। গ্রিনল্যান্ডের রাজধানীতে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ব্যক্তিগত ভ্রমণ বলে দাবি করলেও এমন সময় ট্রাম্প পুত্রের এ সফর যখন ডেনমার্কের মালিকানাধীন দ্বীপটি ঘিরে উত্তেজনা তুঙ্গে। ব্যক্তিগত বিমানে রাজধানী নুকে পৌঁছে বাবার সাথে ভিডিও কলে কথা হয় ট্রাম্প জুনিয়রের। বহুদিন ধরেই বলছি, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড দরকার। চারদিকে চীন রাশিয়ার জাহাজ। গ্রিনল্যান্ডের জনগণও জানে না তাদের ওপর আদৌ ডেনমার্কের শাসনের বৈধতা আছে কিনা। ভোট হলে তারা স্বাধীনতা বা যুক্তরাষ্ট্রের অংশ হতেই চাইবে। গ্রিনল্যান্ডের পাশাপাশি পানামা খালের দখল নিতেও তৎপর ট্রাম্প। উভয় ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অজুহাত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের। পানামা খাল তৈরি হয়েছিল আমাদের সামরিক বাহিনীর জন্য, আর এখন পরিচালনা করছে চীন। খালটি পানামাকে দেয়া হয়েছে, চীনকে নয়, কিন্তু পানামা উপহারের অপব্যবহার করছে। কানাডার ওপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত মনে করিয়ে দেন ট্রাম্প। শুধু তাই নয়, নিজেদের চেয়ে বড় আয়তনের দেশটিকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হিসেবে ঘোষণার পক্ষেও যুক্তি দেন। কানাডা ও যুক্তরাষ্ট্র বিশেষ কিছু হতো। কৃত্রিমভাবে আকাশ সীমান্ত রেখা থেকে মুক্ত হলে দেখতে কেমন হতো একবার ভাবুন। জাতীয় নিরাপত্তার জন্য বহুগুণ ভালো হতো। ভুলে যাবেন না, কানাডার সুরক্ষা আমরাই দেই। এখানেই শেষ নয়, কড়া হুমকি দিয়েছেন মেক্সিকোর উদ্দেশ্য। মেক্সিকো উপসাগরের নাম পাল্টে গালফ অব আমেরিকা রাখার প্রস্তাবও দেন। খুব শিগগিরই একটি দিন ঠিক করে নাম পরিবর্তন করা হবে, কারণ এটা আমাদের। নাম রাখবো গালফ অব আমেরিকা। কি সুন্দর নাম এবং যথার্থ। ট্রাম্পের হুমকি ধামকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক ও পানামা। যুক্তরাষ্ট্রের সাথে এক দেশ হওয়ার ন্যূনতম সুযোগও নেই বলে ট্রাম্পের বক্তব্য উড়িয়ে দিয়েছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। 56,000 বাসিন্দার দ্বীপ গ্রিনল্যান্ডের 80% বরফে ঢাকা। এমন একটি দ্বীপ কিনতে কেন মরিয়া নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বলা হচ্ছে ভূরাজনৈতিকভাবে নিজেদের নিরাপত্তা ইস্যুতে বিশ্বের সবচেয়ে বড় এই দ্বীপকে সবসময় গুরুত্বপূর্ণ ভাবে ওয়াশিংটন। তেল, গ্যাস সহ বিপুল প্রাকৃতিক সম্পদের আধারও গ্রিনল্যান্ড। বিশ্ব বাণিজ্যে আধিপত্য ধরে রাখাতে অপার সম্ভাবনা হাতছাড়া করতে চাইছেন না ডোনাল্ড ট্রাম্প। নাম গ্রিনল্যান্ড হলেও 21,66,086 বর্গ কিলোমিটারের দ্বীপটির 80%ই বছর জুড়ে ঢাকা থাকে শ্বেতশুভ্র বরফে। ইউরোপের অনেক দেশে সম্মিলিত আয়তনের চেয়ে বড় এই দ্বীপে বসবাস মাত্র 56,000 মানুষের। ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায় অবস্থিত হলেও রাজনৈতিকভাবে ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ড। একসময় ডেনিশ উপনিবেশ হলেও এখন আধা স্বায়ত্তশাসিত দ্বীপটি। গ্রিনল্যান্ডের রাজধানী নুক থেকে নিউ ইয়র্কের দূরত্ব ডেনমার্কের কোপেনহেগেনের তুলনায় কম।
নিজেদের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিবেচনা করে যুক্তরাষ্ট্র। মার্কিন মহাকাশ প্রকল্প সংক্রান্ত স্থাপনা আছে সেখানে। ডেনমার্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তি অনুযায়ী দ্বীপটিতে সামরিক ঘাঁটিও স্থাপন করে ওয়াশিংটন। গ্রিনল্যান্ডের ধবধবে সাদা বরফের নিচে রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ। লোহা, সীসা, দস্তা, হীরা, স্বর্ণ, ইউরেনিয়াম, তেল কিংবা গ্যাস সবই আছে সেখানে। দ্বীপের বেশিরভাগ এলাকা পুরু বরফে ঢাকা থাকায় সেখানে খনন সম্ভব নয়। তবে জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত গতিতে গলছে গ্রিনল্যান্ডের বরফ। ধারণা করা হচ্ছে কয়েক বছরের মধ্যেই গ্রিনল্যান্ড থেকে খনিজ সম্পদ আহরণ করা সম্ভব হবে। পর্যাপ্ত মানুষ নেই, সারি সারি গাছপালাও নেই, তবে কি আছে গ্রিনল্যান্ডে? শুধু শ্বেতশুভ্র বরফ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বলছে এই বরফের নিচেই বিলিয়ন বিলিয়ন ব্যারেল তেল আর ট্রিলিয়ন ট্রিলিয়ন কিউবিক ফুট ন্যাচারাল গ্যাস রয়েছে। রয়েছে অতি গুরুত্বপূর্ণ বিরল ধাতু। আরেক পরাশক্তি রাশিয়ারও নজর রয়েছে গ্রিনল্যান্ডের উপর। আর্কটিক অঞ্চলে নতুন শিপিং রুট চালু করতে তৎপর চীনও। ধারণা করা হচ্ছে অন্য কারো হাতে যাওয়ার আগেই দ্বীপটির মালিকানা পেতে চান ট্রাম্প। এর আগে 2019 সালেও একবার গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন রিপাবলিকান এই নেতা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভয়াবহ দাবানল ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। জরুরি অবস্থা জারি করা হয়েছে লস অ্যাঞ্জেলেসে। কয়েক ঘন্টার মধ্যে 1200 একরের জমি এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। পুড়ে গেছে বহু স্থাপনা, ঝুঁকিতে কমপক্ষে 13,000 ভবন। 30,000 বাসিন্দাকে এর মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে আগুনের সূত্রপাত হয়। শুষ্ক আবহাওয়া এবং বাতাসের তীব্রতা দ্রুতই ছড়িয়ে পড়ে চারপাশে। দাবানল আরও ভয়াবহ রূপ নিতে পারে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। ক্যালিফোর্নিয়ার কয়েক লাখ মানুষকে রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় আনা হয়েছে। কালো ধোঁয়া এবং ছাইয়ের কারণে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। আর এই ছিল দুপুরের বাংলাদেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।